নমস্কার বন্ধুরা, এএস জিওগ্রাফি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে নতুন আর একটি ভিডিও শেয়ার করতে চলেছি, যেটা ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি অনার্স এনইপি সিলেবাসের আন্ডারে 2025 সালে যারা জিওগ্রাফি অনার্স পড়ছো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে, তো তাদের পরীক্ষার কিছু প্রয়োজনীয় সাজেশান। বন্ধুরা, আমি বিগত বছরগুলিতেও সাজেশান দিয়ে এসেছি এবং সেটা অলমোস্ট 95 to 100% কিন্তু এফেক্টিভ অবশ্যই হয়েছে। তো বন্ধুরা, আমিও এই বছরেও যারা ফার্স্ট সেমিস্টার অনার্স পড়ছো তার জন্য একটি সাজেশান প্রিপেয়ার করেছি। তো এই সাজেশানটা আশা করি খুবই এফেক্টিভ হবে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে পড়ছো এবং যাদের ফিজিক্যাল জিওগ্রাফি পেপারটার নাম, এবং যারা অন্য ইউনিভার্সিটিতে আছো যাদের পেপার নেম ফিজিক্যাল জিওগ্রাফি, এবং ফিজিক্যাল জিওগ্রাফির কন্টেন্টটা দেখে নেবে একই কন্টেন্ট যাদের আছে, তারাও কিন্তু এই সাজেশানটা ফলো আপ করতে পারো। তাদের জন্য কিন্তু এটা খুবই এফেক্টিভ বা প্রয়োজনীয় হতে চলেছে। এবং যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যে মাইনর কোর্স পড়ছো, অর্থাৎ এটা মেজর কোর্সের সাজেশান মেজর কোর্সের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু যারা মাইনর কোর্স পড়ছো তাদের জন্য কিন্তু এই টাইপের কোশ্চেন তোমরা করতে পারো। তোমাদের ক্ষেত্রে বাংলা ইংরেজি দুটোতেই কোশ্চেন হবে, সেই জন্য আমি এখানে যে কোশ্চেনগুলো ডিসকাস করা হয়েছে সেখানে কিন্তু ইংরেজির সাথে সাথে বাংলাগুলো আমি এক্সপ্লেন করে দিয়েছি, এবং কীভাবে কোশ্চেনের অ্যান্সারটা তৈরি করতে হবে সেটা নিয়েও কিন্তু খুব ব্রিফলি আমি আলোচনা করে দিয়েছি। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, তোমরা জানো যারা উচ্চ মাধ্যমিক পাশ করে এবার ফার্স্ট সেমিস্টারে পড়ছো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে বা অন্যান্য রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটিতে যারা পড়ছো, তোমরা জানো তোমরা এখন থেকে কিন্তু 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি তোমরা পড়তে হবে। তো সেক্ষেত্রে প্রথম যে সেমিস্টার, এবং তোমরা কিন্তু সেমিস্টার ফেস করছো, তোমাদের এটাই কিন্তু প্রথম সেমিস্টার জীবনের, অর্থাৎ সেমিস্টার ওয়াইজ যে পড়াশোনা তার ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রথম পদার্পণ ঘটতে চলেছে। তো বন্ধুরা, সেখানে 6 মাস অন্তর অন্তর পরীক্ষা হয় সেমিস্টার ওয়াইজ, এবং তোমাদের এই যে যারা মেজর কোর্সে আছো তোমাদের মেজরের সাথে মাইনর আরও অনেক এমডিসি আরও এসএসসি অনেক পেপার থাকে, সেগুলো রেসপেক্টিভলি পরীক্ষা হয়। তো আমাদের আজকে যে আলোচনা সেটা শুধুমাত্র মেজর কোর্স অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফির এই পেপারটার উপর। তো এই পেপারটার বন্ধুরা তোমরা দেখে নাও। দেখো, আমি একটা ছকের মাধ্যমে দেখিয়েছি যে 10 মার্কসের 2টো কোশ্চেন লিখতে হবে, 3টে কোশ্চেন দেওয়া থাকবে, 2 out of 3, 20 মার্কস থাকবে ওখানে। 10 into 2 = 20। 5 মার্কসের 4টে কোশ্চেন লিখতে হবে, 20 মার্কস, অর্থাৎ 7টা কোশ্চেন দেওয়া থাকবে। এবং 2 মার্কসের 5টা কোশ্চেন লিখতে হবে, সেখানে 9টা কোশ্চেন দেওয়া থাকবে। টোটাল তোমাদের 50 মার্কসের কিন্তু থিওরি পরীক্ষা দিতে হবে। অ্যালোটেড টাইম থাকবে 2 আওয়ার্স, 2 ঘন্টা সময় থাকবে। তো বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, সাজেশান বা কমন পাওয়া তো অবশ্যই প্রয়োজন, তার পাশাপাশি যেটা আমি মনে করি সবচেয়ে মনে হচ্ছে সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। তোমরা যত সুন্দর করে যত গুছিয়ে টাইমটা ম্যানেজ করে পরীক্ষার যে স্টিপুলেটেড টাইম 2 আওয়ার্স, 2 ঘন্টা যে সময়, সেই সময়টা বিভিন্ন কোশ্চেন লিখতে এবং কোন কোশ্চেনের ক্ষেত্রে কতটা সময় দেবে সেটা আমি বলে দেবো এটা সাজেশানটা আলোচনা করতে করতে। তো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুব ভাইটাল একটা ম্যাটার অফ কনসার্ন হতে চলেছে তোমাদের এই পরীক্ষার ক্ষেত্রে। এবং বন্ধুরা, এখানে কিন্তু তোমরা সব কিন্তু তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে, তবে কিন্তু তোমরা 60%-এর উপরে মার্কস পাবে, 60 to 65 বা 70% মার্কস পাবে। 12 লেভেলের যে পরীক্ষা তো লিখলেই নম্বর বেশি পাওয়া যায়, এখানে কিন্তু সেইটা কিন্তু পুরোপুরি হয় না। তো বন্ধুরা, টোটাল 50 মার্কস থাকবে। আর যেটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় বন্ধুরা তোমরা জানো, সেখানে কিন্তু 25 মার্কস থাকে। তো সেটা নিয়ে আলোচনা করব না, আমাদের শুধুমাত্র আলোচনা ফিজিক্যাল জিওগ্রাফির থিওরি পরীক্ষার উপরে। তো বন্ধুরা, আমরা চলো ডিরেক্টলি চলে যাই সাজেশানে। বন্ধুরা দেখো, এখানে আমি প্রথমে 10 বা 5 মার্কসের কিছু সাজেশান দিয়েছি, এবং যেগুলো হাইলাইট করা আছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এবং অন্যগুলোও তোমরা পড়বে। এর থেকেই কিন্তু প্রতি বছরই কোশ্চেন আসে। এবং এই বছর তোমরা এটা তোমাদের সেকেন্ড টার্ম এনইপি সিলেবাসের ফার্স্ট সেমিস্টার, এর আগে একটা ফার্স্ট সেমিস্টার হয়েছে। তো তোমাদের কিন্তু এই কোশ্চেনগুলোর মধ্যে থেকে আসতে চলেছে। তো বন্ধুরা, খুব কেয়ারফুলি তোমরা কোশ্চেনগুলো ফলো আপ করো। আশা করি কোশ্চেনগুলো ভালো করে যদি তোমরা বুঝতে পারো, কোশ্চেনের সেন্স, কোশ্চেনের টোন বা কোশ্চেনের রিদমটা বুঝতে পারো, তাহলে তোমরা কিন্তু ভালো করে লিখতে পারবে। প্রতিটা কোশ্চেনের কিন্তু একটা রিদম থাকে, পরীক্ষক কিন্তু তার নিজের মতো করে অ্যান্সার চায়। তো সেটা থিওরি লিখতে গেলেও কিন্তু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, তাহলে কিন্তু ঠিকঠাকভাবে উপস্থাপন করতে পারলেই তোমরা কিন্তু ভালো মার্কস 60% বা 70% মার্কস তোমরা খুব সহজেই পেতে পারবে। এবং বন্ধুরা, তোমরা এটা মনে রাখবে, এটা কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফি পেপার। তো ফিজিক্যাল জিওগ্রাফিতে কিন্তু ডায়াগ্রাম আঁকা
বা ছবি আঁকা কিন্তু খুবই ম্যান্ডেটরি। তোমরা ছবি যদি আঁকো তাহলে কিন্তু তোমরা বেশি অ্যাপ্রিসিয়েশন পাবে, বেশি ওয়েটেজ পাবে, মার্কস পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে। তো বন্ধুরা কোশ্চেন নম্বর 1 চলে যাই। দেখো কোশ্চেন নম্বর 1 বলা হয়েছে ক্লাসিফাই আর্থস অ্যাটমসফিয়ার উইথ সুইটেবল ডায়াগ্রাম, মেনশন দ্য কম্পোনেন্ট অফ দ্য অ্যাটমসফিয়ার। অর্থাৎ পৃথিবীর যে বায়ুমণ্ডল সেই বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ করতে হবে। তো বন্ধুরা এখানে কিসের ভিত্তিতে শ্রেণীবিভাগ সেটা বলা হয়নি, তোমরা উষ্ণতার ভিত্তিতে অর্থাৎ টেম্পারেচারের ভিত্তিতে হতে পারে, সেটাই বেশিরভাগ ক্ষেত্রে দেয় 99% ক্ষেত্রে। তোমরা এর পাশাপাশি কম্পোনেন্ট অর্থাৎ উপাদানের ভিত্তিতেও যে দুটো ভাগ হয় সেটাও একটু পড়ে রাখবে, হোমোস্ফিয়ার আর হেড্রোস্ফিয়ার। আর এর সাথেই বলা হয়েছে মেনশন দ্য কম্পোনেন্ট অফ দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের কী কী উপাদান। তোমরা জানো বায়ুমণ্ডল 3টি উপাদানে গঠিত, কঠিন, তরল, গ্যাসীয়। তো সেই উপাদানগুলো সম্পর্কে একটু ব্রিফলি ইলাবোরেট করবে। কোশ্চেন নম্বর 2 কি বলেছে, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যান্ডফর্ম হুইচ ইজ ডেভেলপ অন ব্যাসাল্টিক অথবা গ্রানাইটিক রিজিয়ান। অর্থাৎ ব্যাসালযুক্ত অঞ্চলে বা গ্রানাইট শিলা গঠিত অঞ্চলে কেমন ধরনের ভূমিরূপ তৈরি হয় সেই ভূমিরূপগুলো সম্পর্কে একটু আলোচনা করতে হবে। তো বন্ধুরা এখানে আমি কিন্তু হাইলাইট করেছি গ্রানাইট রিজিয়ানটা, অর্থাৎ গ্রানাইট অঞ্চলে তোমরা জানো ইনসেলবাজ, টর, বর্নহার্ড, ক্যাসেল কপিজ এই সমস্ত বিভিন্ন টাইপের ল্যান্ডফর্ম সৃষ্টি হচ্ছে। তো সেই ল্যান্ডফর্মগুলো তোমরা একটু এক্সপ্লেন করবে উইথ ডায়াগ্রাম। আচ্ছা কোশ্চেন নম্বর 3, critically describe the role of endogenetic and exogenetic forces in landform development। অর্থাৎ ভূমিরূপের পরিবর্তনে বা ভূমিরূপ তৈরিতে এন্ডোজেনেটিক অর্থাৎ অন্তর্জাত প্রক্রিয়া এবং এক্সোজেনেটিক অর্থাৎ বহির্জাত প্রক্রিয়ার কী ভূমিকা আছে। তো বন্ধুরা তোমরা এখানে বিভিন্ন যে প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াগুলোর উপরে কিন্তু বেশি ওয়েটেজ দিতে হবে, প্রক্রিয়াগুলো ভালো করে লিখবে এবং তার পাশাপাশি আমাদের এইগুলো কীভাবে এন্ডোজেনেটিক যে ফোর্সগুলো আছে সেগুলো ল্যান্ডফর্ম ডেভেলপমেন্টের সাথে কীভাবে জড়িত সেটা একটু ডিসক্রাইব করবে। কোশ্চেন নম্বর 4 খুবই ইম্পর্টেন্ট, ডিসক্রাইব উইথ ডায়াগ্রাম দ্য এরোশনাল ল্যান্ডফর্ম প্রডিউস বাই ফ্লুভিয়াল অ্যাকশন অথবা রিভার। অর্থাৎ জলের কাজের ফলে বা নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো তোমাদের আলোচনা করতে হবে। আচ্ছা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নম্বর 5, ডিফারেন্সিয়েট বা ডিস্টিংগুইশ। দেখো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু পার্থক্য 2-1টা দেওয়া থাকে, পার্থক্য 5 মার্কসেরও আসে, 2 মার্কসেরও আসে। আমি এখানে ওভারঅল একসাথেই করা হয়েছে। তো পার্থক্য আসলে তোমাদের এরকম ডিফারেন্সিয়েট হিসেবে দিতে পারে যে ডিফারেন্সিয়েট বিটুইন দিস অর দিস, অথবা ডিস্টিংগুইশ বিটুইন দিস অর দিস, বা এই দুটোর ফর্মেই বেশি আসে, বা ডিফার বলেও কিন্তু আসতে পারে। হাউ হ্যাজার্ড ডিফার ফ্রম ডিজাস্টার এরকমভাবেও কিন্তু আসতে পারে। তোমরা দেখো আমি কী কী পার্থক্য এখানে মেনশন করেছি। প্রথমে বলা হয়েছে হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার অর্থাৎ দুর্যোগ এবং বিপর্যয়ের পার্থক্য। এরপরে বলা হয়েছে প্রাইমারি সিসমিক ওয়েভ, সেকেন্ডারি সিসমিক ওয়েভ অ্যান্ড সারফেস সিসমিক ওয়েভ, অর্থাৎ প্রাথমিক, গৌণ এবং পৃষ্ঠীয় যে ভূমিকম্পীয় তরঙ্গ সেই তরঙ্গগুলোর মধ্যে পার্থক্য। এরপরে আছে পিরামিড অফ বায়োমাস অ্যান্ড পিরামিড অফ এনার্জি, অর্থাৎ জীবভরের পিরামিড এবং শক্তি পিরামিডের পার্থক্য। এটাও হাইলাইট করা যে খুবই ইম্পর্টেন্ট আসতে চলেছে তোমাদের, সেটি ফুড চেন অ্যান্ড ফুড ওয়েভ, অর্থাৎ খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের মধ্যকার পার্থক্য। আচ্ছা নেক্সট এন্ডোজেনেটিক ফোর্সেস অ্যান্ড এক্সোজেনেটিক ফোর্সেস, অর্থাৎ অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য। নেক্সট এপিডোজেনিক মুভমেন্ট অ্যান্ড ওরোগ্রাফিক মুভমেন্ট, অর্থাৎ মহীভবক আলোড়ন এবং গিরিজনী আলোড়ন। নেক্সট অ্যালুভিয়াল ফ্যান অ্যান্ড ডেল্টা, অর্থাৎ অ্যালুভিয়াল ফ্যান পলল ব্যজনী এবং ডেল্টা অর্থাৎ বদ্বীপ, এর মধ্যে পার্থক্য। গর্জ অ্যান্ড ক্যানিয়ন, অর্থাৎ গিরিখাত এবং ক্যানিয়নের মধ্যকার পার্থক্য। এরপরে আছে স্লো মুভমেন্ট অ্যান্ড সাডেন মুভমেন্ট, অর্থাৎ ধীর আলোড়ন এবং আকস্মিক আলোড়ন, এটা কোনো অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে এটা। ডেগ্রাডেশন অ্যান্ড অ্যাগ্রাডেশন, অর্থাৎ অবরোহণ এবং আরোহণ। ডেগ্রাডেশন মানে অবরোহণ অর্থাৎ ক্ষয়, অ্যাগ্রাডেশন মানে আরোহণ অর্থাৎ সঞ্চয়। এরপরে এলুভিয়েশন অ্যান্ড ইলুভিয়েশন, খুবই ইম্পর্টেন্ট হাইলাইট করা এটা, অর্থাৎ ইলুভিয়েশন এবং অ্যালুভিয়েশনের মধ্যে পার্থক্য। নেক্সট সয়েল হরাইজন অ্যান্ড সয়েল প্রোফাইল, অর্থাৎ মাটির স্তর আর মাটির পরিলেখ। ইকোসিস্টেম অ্যান্ড ইকোলজি, অর্থাৎ বাস্তুতন্ত্র এবং বাস্তুবিদ্যা। অট ইকোলজি এবং সিন ইকোলজি, ইকোলজির দুটো ব্রাঞ্চ হয়, অট ইকোলজি এবং সিন ইকোলজি, সেটার মধ্যকার পার্থক্য। এবং এর সাথে সাথে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ অটোট্রফ বা প্রডিউসার এবং হেটারোট্রফ বা কনজিউমার, অর্থাৎ সবুজ এবং পরভোজীর মধ্যে পার্থক্য। সোলাম অ্যান্ড রেগোলিথ এর মধ্যকার পার্থক্য। ম্যাচিওর অ্যান্ড ইমম্যাচিওর সয়েল, অর্থাৎ পরিণত মাটি এবং অপরিণত মাটির মধ্যকার পার্থক্য। তোমরা এই পার্থক্যগুলো করলে তোমাদের কিন্তু এর থেকে 2 বা ম্যাক্সিমাম 3টে পার্থক্য কিন্তু চলে আসবে অবশ্যই, 2 মার্কস এবং 5 মার্কস ধরে। নেক্সট চলে যায় কোশ্চেন নাম্বার 6,
এলাবোরেট দ্য কজেস, কনসিকুয়েন্সেস, ম্যানেজমেন্ট, এফেক্টেড এরিয়া ইন্ডিয়ার রেসপেক্ট অবশ্যই অফ আর্থকোয়েক, ল্যান্ডস্লাইড, সাইক্লোন, ফ্লাড অ্যান্ড ড্রট। অর্থাৎ ভারতবর্ষের রেসপেক্টে বিভিন্ন যে ডিজাস্টারগুলো আছে সেইগুলো একটু জাস্ট তোমরা চোখ বুলিয়ে নেবে। অর্থাৎ আর্থকোয়েক, ভূমিকম্প, ল্যান্ডস্লাইড, ভূমিধস, সাইক্লোন অর্থাৎ ক্রান্তীয় ঘূর্ণিঝড়, ফ্লাড বন্যা এবং ড্রট অর্থাৎ খরা, এই সমস্ত যে ডিজাস্টার বা দুর্যোগগুলো আছে তার কারণ, প্রভাব এবং এগুলো কীভাবে ম্যানেজ করা যেতে পারে, এবং এর সাথে সাথে এফেক্টেড এরিয়া অর্থাৎ ভারতের কোন অঞ্চল বেশি আর্থকোয়েক প্রোন, কোন অঞ্চল কম, কোন অঞ্চল ফ্ল্যাট বেশি হয় কম হয়, তো এইগুলো একটু জাস্ট তোমরা চোখ বুলিয়ে যাবে। এগুলো কিন্তু লেস ইম্পর্টেন্ট, তবুও কিন্তু একটু দেখে যাবে। কোশ্চেন নাম্বার 7, ডিসক্রাইব দ্য ফেভারেবল কন্ডিশন অফ ডেল্টা ফর্মেশন অ্যান্ড ক্লাসিফাই ডিফারেন্ট টাইপস অফ ডেল্টা। অর্থাৎ বদ্বীপ গঠনের প্রয়োজনীয় পরিবেশ বা উপযোগী পরিবেশ কী সেটা আলোচনা করতে হবে, এবং বদ্বীপের বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করতে হবে, যেমন আর্কুয়েট ডেল্টা, বার্ডফুট ডেল্টা, তো এই ধরনের এস্টুয়ারিন ডেল্টা, এই ডেল্টাগুলোর শ্রেণীবিভাগ তোমরা করে ফেলবে, এবং সাথে কোন পরিবেশে বদ্বীপ ভালো সৃষ্টি হয় সেটা আলোচনা করতে হবে। কোশ্চেন নাম্বার 8, ডিসকাস দ্য অ্যাডাপ্টেশন অফ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল কমিউনিটি ইন তুন্দ্রা স্ল্যাশ দিয়ে হট ডেজার্ট বায়োম। অর্থাৎ তুন্দ্রা বায়োম বা উষ্ণ মরু বায়োমে কীভাবে উদ্ভিদ এবং প্রাণী সম্প্রদায় নিজেদেরকে অভিযোজিত করেছে, তো সেই নিয়ে একটু আলোচনা করতে হবে। কোশ্চেন নাম্বার 9 খুবই ইম্পর্টেন্ট, ডিসকাস দ্য মডার্ন ট্রাইসেলুলার মডেল অফ দ্য অ্যাটমসফেরিক সার্কুলেশন। তোমরা জানো তোমরা পলম্যানের ট্রাইসেলুলার মডেল বা ত্রিকোষ মতবাদ বায়ুপ্রবাহের ক্ষেত্রে উনি দিয়েছেন, তো সেই মতবাদটা কিন্তু সংক্ষেপে 5 মার্কসের জন্য আলোচনা করতে হবে, খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 10, ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ ট্রপিক্যাল সাইক্লোন অন সুন্দরবন। অর্থাৎ সুন্দরবনের ওপরে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের কী প্রভাব, এটা মোটামুটি পড়ে যাবে, একটু দেখে যেও এটা। কোশ্চেন নাম্বার 11, অ্যাসেস দ্য রোল অফ ক্লাইমেট, অর্গানিজম অ্যান্ড রিলিফ ইন দ্য ফর্মেশন অফ সয়েল। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থাৎ মাটি সৃষ্টিতে ক্লাইমেট অর্থাৎ জলবায়ু, অর্গানিজম অর্থাৎ জীবজগৎ এবং রিলিফ অর্থাৎ ভূমিরূপ বা ভূপ্রকৃতির কী প্রভাব আছে সেটা আলোচনা করতে হবে। নেক্সট, ব্রিফলি ডিসক্রাইব দ্য কম্পোনেন্টস অফ সয়েল। মাটির কী কী উপাদান আছে সেই উপাদানগুলো আলোচনা করতে হবে। বন্ধুরা তোমরা জানো বায়ুমণ্ডলেও যেমন 3টি উপাদান আছে, মাটিরও কিন্তু কঠিন, তরল, গ্যাসীয় 3 ধরনের উপাদান পাওয়া যায়, তো সেই উপাদানগুলো সম্পর্কে একটু ব্রিফলি আলোচনা করতে হবে। 13, রাইট এ শর্ট নোট অন প্রসেস অফ ল্যাটারাইজেশন স্ল্যাশ দিয়ে ক্যালসিফিকেশান। অর্থাৎ ল্যাটারাইট মাটি সৃষ্টির যে প্রক্রিয়া তাকে বলে ল্যাটারাইজেশন, এবং চান্দ যে মাটি সৃষ্টির যে প্রক্রিয়া তাকে বলে ক্যালসিফিকেশান। তো এই দুটো একটু তোমরা পড়ে যাবে, এর মধ্যে ল্যাটারাইজেশনটা মোস্ট ইম্পর্টেন্ট, হাইলাইট করা আছে, দেখতে পাচ্ছ। 14, ব্রিফলি এলাবোরেট দ্য স্টেজেস অফ প্ল্যান্ট সাকসেশন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন 5 মার্কসের জন্য। অর্থাৎ উদ্ভিদের যে সাকসেশন বা উত্তরণ তার স্টেজগুলো কি। বন্ধুরা তোমরা জানো 7টা স্টেজের মাধ্যমে একটা প্ল্যান্টের সাকসেশন হয়, একটা বীজ বপন থেকে শুরু করে ক্লাইম্যাক্স ভেজিটেশন পর্যন্ত পৌঁছাতে, তো সেই পর্যায়গুলো একটু আলোচনা করতে হবে উইথ ডায়াগ্রাম। আচ্ছা, নেক্সট চলে যাব কোশ্চেন নম্বর 15, ব্রিফলি মেনশন দ্য কম্পোজিশন, স্ট্রাকচার অ্যান্ড এনার্জি ফ্লো অফ অ্যান ইকোসিস্টেম। অর্থাৎ বাস্তুতন্ত্রের উপাদান বা গঠন একই জিনিস, এবং এনার্জি ফ্লো শক্তির প্রভাব আলোচনা করতে হবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। বাস্তুতন্ত্রে কী কী উপাদান নিয়ে গঠিত, জৈব অজৈব সেই উপাদানগুলো, এবং এই শক্তির প্রভাব তোমরা জানো 3টে পর্যায়ে ঘটে, তো সেই শক্তির প্রভাবটা আলোচনা করতে হবে। কোশ্চেন নাম্বার 16, ব্রিফলি ডিসক্রাইব দ্য রোল অফ ম্যান অ্যাজ অ্যান অ্যাক্টিভ এজেন্ট অফ সয়েল ফর্মেশন। অর্থাৎ মাটি সৃষ্টিতে মানুষের রোল কী সেই রোলটা আলোচনা করতে হবে। 17, ক্রিটিক্যালি অ্যাসেস দ্য জিওগ্রাফিক্যাল লোকেশন, ক্লাইমেট ক্যারেক্টারিস্টিক্স, প্ল্যান্ট কমিউনিটি, অ্যানিম্যাল কমিউনিটি, রিসেন্ট প্রবলেম বা চেঞ্জ অফ ট্রপিক্যাল রেন ফরেস্ট, তৈগা, সাভানা, ডেজার্ট অ্যান্ড তুন্দ্রা বায়োম। অর্থাৎ এই সমস্ত যে বায়োমগুলো আছে সেই বায়োমগুলোর অবস্থান, ভৌগোলিক অবস্থান, জলবায়ুগত বৈশিষ্ট্য, উদ্ভিদ সম্প্রদায়, প্রাণী সম্প্রদায় এবং বর্তমানে কী কী সমস্যা রয়েছে, তো সেইগুলো নিয়ে কিন্তু তোমাদের আলোচনা করতে হবে। এই বায়োম থেকে কিন্তু একটা কোশ্চেন বা 10 মার্কসে আসতে চলেছে, তো সেক্ষেত্রে তোমরা ট্রপিক্যাল রেন ফরেস্টটা বেশি ভালো করে দেখে যেও, এবং অন্যগুলোও জাস্ট দেখে যেও, ওগুলোর মধ্যে থেকে কিন্তু দিতে পারে, তো বেশি দেওয়ার সম্ভাবনা ট্রপিক্যাল রেন ফরেস্ট সম্পর্কিত, বা ট্রপিক্যাল রেন ফরেস্টটা আসার সম্ভাবনা প্রবল। 18, ক্লাসিফাই জেট স্ট্রিম, মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইট। অর্থাৎ জেট বায়ুর ক্লাসিফিকেশান করতে হবে, শ্রেণীবিভাগ করতে হবে, এবং জেট বায়ুর কিছু বৈশিষ্ট্য তোমরা পড়ে যাও সংজ্ঞাসহ। আচ্ছা, 19, অ্যাকাউন্ট ফর দ্য ফর্মেশন অফ ওজন হোল ওভার আন্টার্কটিকা অ্যান্ড সাজেস্ট মেজার্স টু মিনিমাইজ ইট। অর্থাৎ আন্টার্কটিকার উপরে কেন ওজন গহ্বর সৃষ্টি হয়েছে
সেটা নিয়ে একটু আলোচনা করতে হবে, এবং এই ওজন গহ্বরকে প্রিভেন্ট করার জন্য কী কী মেজার্স করা যেতে অ্যাডপ্ট করা যেতে পারে বা কী কী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করতে হবে। 20 খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ব্রিফলি ডিসক্রাইব দ্য ভার্টিক্যাল স্ট্র্যাটিফিকেশন অফ প্লান্ট অ্যানিমাল কমিউনিটি ইন ট্রপিক্যাল রেনফরেস্ট বায়োম। অর্থাৎ ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োমের ভার্টিক্যাল স্ট্র্যাটিফিকেশন অর্থাৎ উল্লম্ব স্তর বিন্যাস, প্ল্যান্টের হতে পারে বা অ্যানিমালের হতে পারে, সেটা কিন্তু 5 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, এগুলো ছিল আমাদের 5 বা 10 মার্কস। এগুলো করলে এর থেকে কিন্তু তোমাদের চলে আসবে। এবার আমরা চলে যাবো 2 মার্কসের কিছু কোশ্চেনে। বন্ধুরা দেখো, 2 মার্কসের কোশ্চেনগুলো কিন্তু জন্য অনেকটা ভালোভাবে পড়তে হয়, সিলেবাসটা ভালো করে কভার আপ করতে হয়, টেক্সট পড়তে হয়, তবে কিন্তু 2 মার্কসগুলো তোমাদের কমন আসবে। তো বিভিন্ন টার্ম বা টার্মিনোলজি সেইগুলো সম্পর্কে ফ্যামিলিয়ার হতে হবে, ভালো জানতে হবে, নাহলে কিন্তু 2 মার্কসে কিন্তু কিছু কিছু কোশ্চেন আনকমন হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আমি যে কোশ্চেনগুলো তোমাদেরকে মেনশন করে দিচ্ছি, তো এগুলো তোমরা ভালো করে পড়ে যেও। আশা করি তোমাদের এর থেকে 6-7টা কোশ্চেন অবশ্যই হবে, 9টার মধ্যে 6-7টা কোশ্চেন তো আসবেই। তো বন্ধুরা, দেখা যাক 2 মার্কসের কী কী কোশ্চেন এখানে দেওয়া আছে। দেখো, কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ অ্যাস্ট্রোনোস্ফিয়ার? অর্থাৎ অ্যাস্ট্রোনোস্ফিয়ার কাকে বলে? 2, হয় হিমালয়ান রিজিয়ন ইজ মোর প্রোন টু আর্থকোয়েক? অর্থাৎ হিমালয় অঞ্চল কেন বেশি ভূমিকম্প হয়? 3, অ্যাসেস দ্য ইম্প্যাক্ট সিগনিফিকেন্স অফ ওজোন লেয়ার অ্যান্ড আয়নোস্ফিয়ার ইন অ্যাটমসফিয়ার। অর্থাৎ বায়ুমণ্ডলের ওজোন স্তর এবং আয়ন স্তর, এই দুটোর গুরুত্ব আলোচনা করতে হবে। 4, রাইট দ্য রোল অফ ডিকম্পোজার ইন অ্যান ইকোসিস্টেম। অর্থাৎ বাস্তুতন্ত্রে ডিকম্পোজার বা বিয়োজকের ভূমিকা, গুছিয়ে একটু লিখতে হবে এগুলো। আচ্ছা, 5, হোয়াট ইজ আই অফ দ্য সাইক্লোন? অর্থাৎ ঘূর্ণিঝড়ের চক্ষু বা ঘূর্ণিবাতের চক্ষু কাকে বলে? 6, ডিসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন থার্মাল গ্রেডিয়েন্ট অ্যান্ড উইন্ড মুভমেন্ট। অর্থাৎ উইন্ড মুভমেন্ট অর্থাৎ বায়ু প্রবাহের সাথে বায়ুর তাপের যে তাপ ঢাল, সেই তাপ ঢালের কী সম্পর্ক সেটা আলোচনা করতে হবে। 7, হয় ইজ ট্রপিক্যাল রেনফরেস্ট বায়োম রিচ ইন বায়োডাইভার্সিটি? অর্থাৎ ক্রান্তীয় বৃষ্টিরন্ধ্র বায়োমে কেন বেশি জীববৈচিত্র্য দেখা যায়? 8, হাউ বার্ডস ফুড ডেল্টা ইজ ফর্মড? অর্থাৎ কীভাবে পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয়? 9, ব্রিফলি ডেসক্রাইব দ্য এরোশনাল প্রসেস অফ রিভার। অর্থাৎ নদীর কী কী পদ্ধতিতে ক্ষয় করে, যেমন অবঘর্ষ, জলপ্রবাহ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, তো এগুলো আলোচনা করতে হবে। 10, হোয়াট ইজ শিফটিং অফ প্রেশার বেল্ট? অর্থাৎ বায়ুচাপের যে বায়ুচাপগুলো, প্রেশার বেল্টগুলো আছে, ওগুলো কিন্তু সবসময় একই পজিশনে থাকে না। তো বায়ুচাপের স্থান পরিবর্তন ঘটে, সেই স্থান পরিবর্তন কাকে বলে, কেন হয়, সেগুলো লিখতে হবে। বন্ধুরা, তোমরা মনে রাখবে, এই যে 2 মার্কসের কোশ্চেনগুলো কিন্তু একটু গুছিয়ে না লিখলে কিন্তু 2-এ 2 পাওয়া খুব ডিফিকাল্ট। তো এই 2 মার্কসের কোশ্চেন এক একটা নেচার এক এক ধরনের। তোমরা যে সব কোশ্চেনে একই টাইপের পয়েন্ট লিখবে সেরকম করলেও কিন্তু হবে না, যে সংজ্ঞা লিখবো তারপর বৈশিষ্ট্য লিখবে এরকম করলেও হবে না। প্রতিটা কোশ্চেনের কী চেয়েছে বা কী চাওয়া হচ্ছে সেই অনুযায়ী কিন্তু পয়েন্টগুলো সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, পরীক্ষকের সামনে ভালো করে উপস্থাপন করতে হবে এবং হাইলাইট করতে হবে, তবেই কিন্তু 2-এ 2 পাওয়া যাবে। চলে যাই পরের কোশ্চেনে। রাইট দ্য ইম্পর্টেন্স ফাংশন অফ অ্যান ইকোসিস্টেম। অর্থাৎ বাস্তুতন্ত্রের কাজ বা বাস্তুতন্ত্রের গুরুত্ব। 12, হয় গ্রেজিং অ্যানিমাল ইজ প্রিডোমিনেন্টলি ফাউন্ড ইন টেম্পারেট গ্রাসল্যান্ড। অর্থাৎ অর্থাৎ আমাদের তৃণভূমি বায়োমে কেন বেশি পরিমাণে গ্রেজিং অ্যানিমাল অর্থাৎ চারণকারী প্রাণী বেশি পাওয়া যায়? অর্থাৎ ছাগল, ভেড়া, হরিণ কেন বেশি পাওয়া যায়? চলে যাবো নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ মিন্ট বাই ডিউরিক্রাস্ট? ডিউরিক্রাস্ট কাকে বলে? মেনশন ডিফারেন্ট টাইপস অফ ডিউরিক্রাস্ট। ডিউরিক্রাস্টের বিভিন্ন ভাগ। বন্ধুরা, তোমরা জানো আর্দ্রক্রান্তীয় অঞ্চলে ল্যাটেরাইট মাটির উপরে যে পৃষ্ঠ সেটাকে ডিউরিক্রাস্ট বলা হয়। তো সেই ডিউরিক্রাস্ট কত ধরনের হতে পারে সেটা আলোচনা করতে হবে। 14, হোয়াট ইজ অ্যান্টিডিপ স্ট্রিম? অ্যান্টিডিপ স্ট্রিম বলতে আমাদের যেটা বিপরা নদী বলা হয়, সেই বিপরীত নদী যেটা প্রধান নদী বা অনুগামী নদীর বিপরীতে প্রবাহিত হয়, ডিপ অর্থাৎ নদীর বিপরীতে প্রবাহিত হয়, তাকে বলা হয় অ্যান্টিডিপ স্ট্রিম। নেক্সট, রাইট দ্য সিগনিফিকেন্স অফ ITCZ। অর্থাৎ ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোনের সিগনিফিকেন্স বা গুরুত্ব লিখতে হবে। 16, হোয়াট ইজ ক্লাইম্যাক্স ভেজিটেশন? ক্লাইম্যাক্স উদ্ভিদ বা ক্লাইম্যাক্স ভেজিটেশন কি? যে কোনো উত্তরণের যে পর্যায়ে বা 7টা পর্যায়ে আছে তার মধ্যে যখন বিকাশের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, তো সেই পর্যায়টাকে কিন্তু ক্লাইম্যাক্স ভেজিটেশন বলা হয়। 17, ডিফাইন ইকোটোন। ইকোটোন কাকে বলে? 18, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই এক্সোজেনেটিক ফোর্স? এক্সোজেনেটিক ফোর্স কাকে বলে? 19, হোয়াট ইজ সিসমিক শ্যাডোজন? অর্থাৎ ভূমিকম্পের ছায়া বলাই কি? 20, হাউ পটহোলস ইজ ফর্ম? পটহোল কীভাবে সৃষ্টি হয়? নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ পটহোল। 21, হোয়াট ইজ কসি ন্যাচারাল হ্যাজার্ড? অর্থাৎ আধা প্রাকৃতিক দুর্যোগ
কাকে বলে? 22 হয় পাইলট প্রেফার্স টু ফ্লাই থ্রু অ্যাটমসফিয়ার, যেটা আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার হবে। হয় পাইলট প্রেফার্স টু ফ্লাই থ্রু অ্যাটমসফিয়ার, অর্থাৎ পাইলটরা কেন স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে বেশি যেতে পছন্দ করে। 23 রাইট দ্য সিগনিফিকেন্স অফ অ্যারোসল ওয়াটার ভেপর ইন দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলে অ্যারোসল এবং জলীয় বাষ্পের কী ভূমিকা আছে, কী গুরুত্ব আছে। তো বন্ধুরা এগুলো করবে, এগুলো করলে এর থেকে বেশিরভাগটা আসার সম্ভাবনা আছে। এবং কিছু সংজ্ঞা তোমরা করে যাবে, আমি কিছু সংজ্ঞা এখানে মেনশন করে দিয়েছি, তাই সেগুলো একটু চোখ বুলিয়ে যেও। তারপর ইকোলজি, বায়োজিওকেমিক্যাল সাইকেল, ডায়াস্ট্রফিজম, 6 স্ট্রোক ল অর্থাৎ নদীর ষষ্ঠ খাতের সূত্র, বায়োজিওকেমিক্যাল ওয়েদারিং, জীব আমাদের যে জৈব আবহবিক আছে, জৈব রাসায়নিক আবহবিকার, কনসিকুয়েন্ট স্ট্রিম অনুগামী নদী, সাবসিকুয়েন্ট স্ট্রিম পরবর্তী নদী, সুপার ইম্পোজ রিভার স্ট্রিম অর্থাৎ অধ্যারোপিত নদী, অ্যান্টিসিডেন্ট স্ট্রিম অর্থাৎ পূর্ববর্তী নদী, সেই নদীগুলো পড়বে। রিভার বেসিন কাকে বলে, রিভার ক্যাচমেন্ট কি, রিভার ভ্যালি কি, প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স ইম্পর্টেন্ট, কোরিওলিস ফোর্স এটাও ইম্পর্টেন্ট, ফেরেলস ল ফেরেলের সূত্র, হর্স ল্যাটিটিউড অশ্বক্ষাংশ, আইসোস্ট্যাটিক মুভমেন্ট বা ইউস্ট্যাটিক মুভমেন্ট এটা কিন্তু পার্থক্যের মধ্যে দেওয়া আছে, আবার সংজ্ঞা এখানেও দেওয়া আছে। পপুলেশন অর্থাৎ জনসংখ্যা, কোনো জীবের জনসংখ্যা বাস্তবে কত, স্পিসিস প্রজাতি, কমিউনিটি অর্থাৎ সম্প্রদায়, বায়োডাইভার্সিটি অর্থাৎ জীব বৈচিত্র্য, 22 ব্যালট ল অর্থাৎ 22 ব্যালট লটা কি, ওয়াটার ডিভাইড জল বিভাজিকা কি, ইকোলজিক্যাল নিচ হ্যাবিট্যাট বাসস্থান, বায়োম এবং ট্রোপোপজ, মেসোপজ, স্ট্র্যাটোপজ, এই পজগুলো পড়তে হবে। যে কোনো বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে সেই স্তরের শেষ সীমানাকে পজ বলা হয়। আচ্ছা, ল্যান্ডফল, সিসমিক গ্যাপ, জিওস্ট্রপিক উইন্ড, বায়োস্ফিয়ার, ট্যানকেটেড সয়েল প্রোফাইল কর্তৃত মাটি পরিলেখ, এবং এর সাথে সাথে সেলভা, প্রেইরি, সাভানা, পম্পাস, তৈগা, চ্যাপ্রাল এগুলো সব বায়োমেন থেকে পেয়ে যাবে, বায়োমের চ্যাপ্টার থেকে এটা, এইগুলো সংজ্ঞা পড়ে রাখবে। ক্যাপিলারি ওয়াটার কৈশিক জল বা কৈশিক প্রক্রিয়াও আসতে পারে, এবং এর সাথে সাথে হাইগ্রোস্কোপিক ওয়াটার সহজাত জল, গ্র্যাভিটেশনাল ওয়াটার অভিকর্ষীয় জল, বায়োডাইভার্সিটি হটস্পট অর্থাৎ জীববৈচিত্র্যের উষ্মা কেন্দ্র, ইকোক্লাইন, গ্রেডেশন, অ্যান্থ্রোপোজেনিক ওয়েদারিং, মাস মুভমেন্ট অর্থাৎ পুঞ্জিত ক্ষয়, ডিসকন্টিনিউটি অর্থাৎ বিচ্যুতি অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরভাগের যে ডিসকন্টিনিউটি অর্থাৎ শিয়ালা সীমার মধ্যকার যে বিযুক্তি রেখা সেটাকে বিচ্যুতি বা বিযুক্তি রেখা বলা হয়। লিচিং পদ্ধতি, সয়েল ক্যাটেনা মাটি ক্যাটেনা, পেডালফাস সয়েল, স্কেলিটাল সয়েল কঙ্কালসার মাটি পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায়। সয়েল এরেশন মাটির বাতায়ন, মাটির মধ্যে কেমন বাতাস চলাচল করছে সেটাকে সয়েল এরেশন বলা হয়। বায়োম্যাগনিফিকেন্স অর্থাৎ জৈব বিবর্ধন, এজ এফেক্ট, টর, ইনসেলবার্চ, মেসা অ্যান্ড বিউট এগুলো 2 মার্কসের জন্য একটু চোখ গুলিয়ে যাবে। আচ্ছা, বনহার্ট, ক্যাসেল কপিস এগুলো বেশিরভাগ ক্ষেত্রে মেসা বিউট বাদ দিয়ে সবগুলোই কিন্তু গ্যানাইটযুক্ত অঞ্চলে সৃষ্টি হচ্ছে। অক্সবোলেক কীভাবে সৃষ্টি হতে পারে দিতে পারে এটা। ভ্যান অ্যালেন রেডিয়েশন এটা কিন্তু একদম আমাদের বায়ুমণ্ডলের শেষ স্তরে দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে, ভ্যান অ্যালেন রেডিয়েশন। হার্ট প্যান, 10% ল, জিপিপি অর্থাৎ গ্রস প্রাইমারি প্রোডাকশান, এনপিপি অর্থাৎ নিট প্রাইমারি প্রোডাকশান। ট্রপিক লেভেল, ইকোলজিক্যাল পিরামিড অর্থাৎ বাস্তুতান্ত্রিক পিরামিড, ইনভার্টেড পিরামিড উল্টানো পিরামিড, ফ্ল্যাশ ফ্লাড অর্থাৎ যে খুব হরপাবান যেটাকে বলা হয় সেটি। সেরে, কিস্টোন স্পিসিস, জেরোফাইট, এপিফাইট, জেরোফাইট মানে জাঙ্গল উদ্ভিদ, এপিফাইট মানে পরজীবী উদ্ভিদ। গ্রেজিং অ্যানিম্যাল অর্থাৎ যারা চারণকারী প্রাণী যারা। ক্লাইম্বার, ক্যানোপি চাঁদোয়া। হার্বিভোর, কার্নিভোর, অমনিভোর, ডেট্রিভোর অর্থাৎ হার্বিভোর তৃণভোজী, কার্নিভোর মাংসাশী, অমনিভোর সর্বভুক, ডেট্রিভোর মানে মৃত দেহাবশে যারা খায় তাদেরকে ডেট্রিভোর বলা হয়। লোটিক অ্যান্ড লেন্টিক ইকোসিস্টেম। বায়োম্যাগনিফিকেন্স, বায়োমাস, স্ট্যান্ডিং ক্রপ, ইকোসিস, ইকোটোপ, ইকোটাইপ, আইসোলেটেড ক্লোজড ওপেন সিস্টেম। তো বন্ধুরা এগুলো একটু পড়ে যেও, আমরা প্রথম পেজে যেগুলো আছে এগুলো বেশি ইম্পর্টেন্ট, তো এগুলো জাস্ট একটু সংজ্ঞাগুলো চোখ বুলিয়ে যাও, তাহলে কিন্তু 2 মার্কসের তোমরা 9টার মধ্যে 9টা কোশ্চেনই অবশ্যই কমন পেয়ে যাবে, এর বাইরে কিছু আসবে না। এবং আমরা যে কোশ্চেনগুলো 2 মার্কসের করেছি এগুলো 23টা কোশ্চেন, এর থেকে কিন্তু আমাদের 4-5টা তো অবশ্যই আসবে, তোমাদের কোনো চিন্তা নেই, এর থেকে আসতে চলেছে পরীক্ষায়। এবং আমরা 5 এবং 10 মার্কসের যে কোশ্চেনগুলো কিন্তু আলোচনা করেছি এগুলো তোমরা খুবই ভালো করে পড়ে যাও, এবং যেগুলো হাইলাইট করে দিয়েছি সেগুলো কিন্তু তোমরা বেশি ভালো করে বন্ধুরা পড়বে। আশা করি এই কোশ্চেনগুলোর মধ্যে থেকে কিন্তু সব কোশ্চেন পরীক্ষায় আসতে চলেছে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হোক, এবং এই কোশ্চেনগুলো একটু ভালো করে পড়ে যাও, অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে। সবাই ভালো থেকো, সবার পরীক্ষা ভালো হোক।
আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।